এবার নজর রাখবো জীবনতলার পিয়ালির মোল্লাখালীর দিকে, কারণ সুন্দরবনের রহস্য ল্যাবরেটরি তার সামনে এখনো পুলিশ পিকেট রয়েছে এবং গতকালই গ্রেপ্তার করা হয়েছে কারখানার মালিক সহ 9 জনকে। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে কেন কতদিন ধরে এই বাড়ির মধ্যে, এত বড় বাড়ির মধ্যে ল্যাবরেটরি ছিল, কি কারণ, সেখানে কি কাজ হতো। এবং ধৃতদের আলিপুর আদালতে পেশ। স্থানীয়রা দাবি করছেন যে 8 থেকে 9 মাস আগে এই কারখানা তৈরি হয়েছিল এবং প্রায় 20 থেকে 22 জন মহিলাও সেখানে কাজ করতেন। অনুপ রয়েছেন আমার সঙ্গে। অনুপ, কারখানার মধ্যে বড় সড় ল্যাবরেটরি, স্বাভাবিকভাবেই অনেকগুলো প্রশ্ন উঠছে। একদম ঠিক। দেখো, এই যে 1 বিঘে জমির উপরেই কিন্তু এই বাড়ি তৈরি করার কারখানা এবং সেই কারখানার পাশেই 50 থেকে 60 ফুট দূরেই এই যে ল্যাবরেটরি, যে ল্যাবরেটরিতে কি হতো বা সেখান থেকে কি কি তৈরি করা হতো সেটা কিন্তু রহস্যই রয়ে গেছে। কারণ পুলিশ এখনো পর্যন্ত সেই রহস্য উদ্ঘাটন করতে পারেনি। তবে এই ঘটনায় এই যে বাজি কারখানা, পুলিশ যেটা জানাচ্ছে যে এটা ছোট ছোট বাজি তৈরি করা হতো, এরকমই কিন্তু সেটা তিনি জানাচ্ছেন, কিন্তু তদন্ত না করে তিনি সম্পূর্ণভাবে সঠিক কথা ঠিক বলতে পারছেন না। এবং এই যে তার পাশেই যে ল্যাবরেটরি করা হয়েছে, এই ল্যাবরেটরিতে কি করা হতো সেটা কিন্তু দেখার চেষ্টা করছে। শুধু কি বারুদ বা বোম তৈরির যেসব বাজি তৈরি করার মশলা, সেগুলো কিন্তু পুলিশ প্রচুর পরিমাণে উদ্ধার করেছে, প্রচুর বাজিও উদ্ধার করেছে এই ঘটনায়। এই বাজি কারখানার মালিক সহ 9 জনকে গ্রেপ্তার করেছে। তাদের কিন্তু পুলিশ ইতিমধ্যে আলিপুর আদালতে পাঠিয়েছেন এবং তাদেরকে 7 দিনের জন্য পুলিশ হেফাজতে নেবে, নিজেদের হেফাজতে নেবে বলে আবেদন জানাবেন। এবং এই ঘটনার পরেই এই কারখানার সামনেই কিন্তু পুলিশ পিকেট বসানো হয়েছে। আজ বন্দি সোজারের সদস্য টিম আসার কথা ছিল, তারা ইতিমধ্যে বিশেষ কাজে বেরিয়ে যাওয়ার কারণে তারা আসতে পারেনি বলে পুলিশ সূত্রে জানতে পারছি। এবং এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ বোম তৈরি করতে বা এই বাজি তৈরি করতে গিয়ে যে এই যে ল্যাবের হদিশ পেয়েছে, যে রহস্যময় যে ল্যাব, সেই ল্যাবে কি হতো সেটা কিন্তু এখনো কিন্তু উদ্ধার করতে পারেনি পুলিশ। শুনিয়ে বেশ। এই কারখানাটা 8-9 মাস কি নামানো হতো গাড়ি থেকে? এখানে তো ইট নামাতো, বালি নামাতো, সিমেন্ট নামাতো, মাটি নামাতো, আরো এই সমস্ত। স্যার, এটা তো আমরা জানি যে বাজির কারখানা হচ্ছে, অন্য কোনো নাম শুনি যে বাজির কারখানার নাম হচ্ছে এখানে। কতজন এখানে কাজ ফাজ করতে, এরকম কিছু জানেন? মহিলারা করতে নগদে অন্তত 20-25-30 জন মহিলারা সব এই সমস্ত এলাকার মধ্যে। তোলা দেওয়া হয়নি, পূর্ব মেদিনীপুরে নজর রাখবো। তাই বন্ধ ফেরি, বিজেপি নেতার বিরুদ্ধে তোলা আদায়ের অভিযোগ উঠছে। রীতিমতো ভাঙচুর চালানো হয়েছে, পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে সব থেকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে, যারা এই পরিষেবা নিতেন, যারা এই পরিষেবা ব্যবহার করতেন। ফেরি পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। কি অভিযোগ, মাঝি কি বলছেন শুনুন। কি কারণে বন্ধ বলতে পারবেন? বন্ধ বলতে এটা হচ্ছে মানে যাদের জায়গা, এই ঘাটটা যে আছে এটা যাদের জায়গা, ওরা এসে বলে যে নৌকা এখানে চালানো যাবে না, বন্ধ থাকবে। সকাল থেকে কি নৌকা চলেছিলেন? সকাল থেকে 10টা পর্যন্ত চলেছিল, তারপরে এসে বলে যে এখানে নৌকা ঠেকাতে না। হ্যাঁ, মালিককে ফোন করতে বলছিল, মালিককে ফোন জানিয়েছি। সুখেন্দু জানা এবং সত্যব্রত জানা এবং নারুগোপাল জানা, ওনারা কয়েকদিন ধরে আমাকে কিছু টাকা ডিমান্ড করেছিলেন। কয়েকদিন ধরে বলতে কয়েক মাস ধরে। তো সেটাকে আমি গুরুত্ব দিইনি। ওরা বলছিলেন যে আমাদের ওই নদীর অর্ধেকটা পর্যন্ত জায়গা আছে, আমাদেরকে লিজ দিতে হবে, যেমন জেলা পরিষদকে দিচ্ছ আমাদের দিতে হবে। আমি বলছি এটা কি করে সম্ভব? তো সেই মতো ওদের দাবি মতো আমি টাকা দেইনি। কিন্তু সেটা না দেওয়ার ফলে আজকে সকাল 10টা নাগাদ এসে পুরো নৌকাতে প্যাসেঞ্জার উঠছিল, তো ওদেরকে হাত ধরে নামিয়ে দেয় এবং আমার নৌকা জেটি থেকে খুলে দেয়। সুজিত রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, এ তো অভিযোগকারী যা বলছেন, এটা অদ্ভুত যুক্তি দিচ্ছেন এই বিজেপি নেতা। বলছেন জেলা পরিষদকে যেমন টাকা দাও সেরকম তাদেরকেও টাকা দিতে হবে। কেন টাকা দিবেন, কি কারণ? মানুষ বলছেন অন্যায় আবদার। এভাবে এর আগে কিন্তু এভাবে দেওয়ার কোনো সিস্টেম নেই, কারণ উনি দিতে পারেন না। কারণ নদী পথে পারাপার হবে, যেখানে যাত্রীরা, সেখানে কিনা একটা সিস্টেম রয়েছে প্রশাসনের, সরকারের, সেই হিসেবেই কিন্তু এখানে লিজ নেওয়া হয়। আর সেখানে লিজ নিয়েছেন যিনি, তিনি সেই মতো জেলা পরিষদের সঙ্গে কিন্তু বলা যায় লেনদেন করেছেন। তারই মধ্যে ইনি কিন্তু আচমকা দেখা যায় যে লোকজন নিয়ে বারে বারে করে যাচ্ছেন এবং তিনি তার ক্ষমতা দেখানোর একটা যে প্রবণতা সেটা দেখাচ্ছেন এবং এর ফলে তিনি বন্ধও করে দিলেন একটা পরিষেবা, মানুষের জন্য পরিষেবা, যাত্রী পরিষেবা নদীপথে। এবং গুরুত্বপূর্ণ যে নদীপথ যেখান থেকে যাতায়াত করেন মানুষ, বালুঘাটা, হলদিয়ার সঙ্গে যোগাযোগ নন্দীগ্রামে,
সেখানে তিনি বন্ধই করে দিবেন টাকা না দেওয়ার জন্য। এক কথায় তোলা তাকে দিতে হবে, এটাই অভিযোগ। আবার সেই নিয়ে তিনি কিন্তু মুখ খুলতে গিয়ে একেবারে চুপচাপই রয়েছেন এবং কমেন্ট করতে চাইছেন না। তিনি বলছেন যা কিছু আইনে আদালতের সামনে হবে এইসব বলে তিনি দায় এড়াতে চাইছেন। বিজেপি নেতা, তিনি বুথ সভাপতি, সে কারণে বিজেপি অস্বস্তিতে পড়েছেন। যদিও দায় এড়াতে চেয়ে বিজেপি নেতৃত্ব বলছেন এটা রাজনীতির বিষয় নয়, কিন্তু তৃণমূল বলছেন যে এখানে সরাসরি রাজনৈতিক তার পরিবর্তনকে কাজে লাগিয়ে এভাবে তিনি যে কাজগুলো করছেন, যে টাকা চাওয়া তোলা আদায়ের চেষ্টা, সঙ্গে এই যে বলা যায় জোরপূর্বক বন্ধ করে দেওয়া। আজকে যাত্রীরা গিয়ে দেখছেন নদী ঘাটে গিয়ে যে বন্ধ করে দেওয়া হয়েছে, আচমকায় এই বন্ধ, এবং সেটা নিয়ে থানার দ্বারস্থ হয়েছেন এই অভিযোগকারী। তিনি কিন্তু লিখিতভাবে নন্দীগ্রাম থানায় অভিযোগ জানিয়েছেন এবং জেলা মহকুমা শাসক হলদিয়া তিনি জানিয়েছেন গোটা বিষয়টি পুলিশের সঙ্গে কথা বলে, জেলা পরিষদের সঙ্গে কথা বলে পদক্ষেপ নেওয়া হবে এবং সেই মতো কিন্তু ইতিমধ্যেই প্রশাসন নড়ে চড়ে বসেছে বলে খবর। এবং সেই হিসেবে কিন্তু এখন যে ব্যাপারটা সামনে আসছে, সেখানে মানুষজনের দুর্ভোগ কিন্তু আজ সারাদিন ধরেই রয়েছে এবং সেই দুর্ভোগ কখন কাটবে, কবে কাটবে তার কিন্তু এখনই তারা কিন্তু কোন রকম নিশ্চয় একেবারে সুজিত, একেবারে। আর এই নিয়ে রাজনৈতিক চাপানোতরও শুরু হয়ে গিয়েছে। আসলে এরা কাটমানি খেতে খেতে এমন নিচে নেমে গেছে যে মাঝ নদীতে থাকা বালিটুকুও খাবে বলছে। কিছুদিন পর হয়তো দাবি করবে যে বঙ্গোপসাগরে তোর জায়গা আছে আর চাঁদেও তার জায়গা আছে। আসলে মূল সমস্যা হচ্ছে প্রভাত মাঝির কাছ থেকে কাটমানি চাইছিল, প্রভাত দিতে অস্বীকার করেছে, ফলে গায়ের জোরে আজকে যাত্রী পারাবার বন্ধ করেছে। এখানে দলের কোনো যোগ নেই। এই বিষয়টি পুরোপুরিভাবে পুলিশের কাছে শুভেন্দু জানা সহ লিজ গ্রহীতা অভিযোগ করেছে। পুলিশ এই বিষয়টি পুরোপুরি তদন্ত করে এবং শুভেন্দু জানা ওনার প্রকৃত যে রায়ত জায়গার নথি, সেই নথিও পুলিশ প্রশাসনকে দিয়েছে, সেটা পুলিশ প্রশাসন খতিয়ে দেখবে। এখানে কোনো রাজনৈতিক যোগ নেই এবং ভারতীয় জনতা পার্টিরও কোনো যোগ নেই। এখানে তৃণমূল অযথা এই বিষয়টাকে নিয়ে এখানে রাজনীতি করার চেষ্টা করছে। আর এই গোটা ঘটনায় এই পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় সব থেকে বেশি সমস্যার সম্মুখীন যারা, তারা যাত্রীরা। তারা কি বলছেন শুনুন। আমাদের তো খুব প্রবলেম হচ্ছে, হঠাৎ বন্ধ হয়েছে, আমরা তো জানি না এখন কোথায় নিয়ে যাবো, এখন সমস্যায় তো পড়েছি আমরা। কতদিন আপনি এই ফেরিঘাট থেকে যাতায়াত করছেন? আমার বাড়ি পাশের গ্রামে, খেয়াল যতদিন আমরা রোজ যাতায়াত করি সবজি নিয়ে। আর এবার লাটাগুড়ির দিকে নজর রাখবো, কারণ সরকারি জমিতে রিসর্ট ছিল, প্রশাসনের তরফ থেকে সেই রিসর্ট ভেঙে দেওয়া হলো, কারণ বারবার বলা হয়েছে সরকারি জমি দখল করে রাখা যাবে না। দিকে দিকে অ্যাকশনের ছবি দেখা গিয়েছে লাটাগুড়ির কুমলাইয়ের সরকারি জমিতে রিসর্ট, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। একেবারে সেই রিসর্ট ভেঙে দেওয়া হলো। আরো বিস্তারিত রকি আমাদের জানাবে। রকি, এই সরকারি জমি জবরদখল করে তো একাধিক রিসর্ট রয়েছে, অর্থাৎ অভিযান চালিয়ে এবার ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেখো সোনিয়া, লাটাগুড়ি যে পর্যটন কেন্দ্র রয়েছে সেই এলাকায় কুমলাই গ্রাম পঞ্চায়েতে বেশ কিছু জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে সরকারি জমি দখল করে বেআইনিভাবে রিসর্ট তৈরি হয়েছে। এক নয়, একাধিক রিসর্ট রয়েছে এবং এই বেআইনি রিসর্টগুলির উপরে কিন্তু অভিযান চালায় ব্লক প্রশাসন আধিকারিক এবং মাল মহকুমার অন্তর্গত যে ভূমি রাজস্ব আধিকারিক রয়েছে তারা, এবং বিশাল পুলিশ বাহিনী নিয়ে কিন্তু সেখানে জেসিবি দিয়ে সেই বেসরকারি রিসর্টের যে প্রাচীর তা ভেঙে দেওয়া হয়, এমনকি সে কয়েকটি রিসর্টের ঘরও ভেঙে দেওয়া হয়, এমনটা কিন্তু অভিযোগ। এই ঘটনায় রীতিমতো কিন্তু চাপানোর সৃষ্টি হয়েছে। এলাকার ব্যবসায়ীরা কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন, কারণ তারা অভিযোগ করছেন যে সরকারিভাবে কোনো রকম ভাবে তাদেরকে আগে নোটিশ করা হয়নি এবং তারা যে রিসার্চ করেছে সম্পূর্ণই কিন্তু নথি রয়েছে তাদের কাছে এবং তারা কিন্তু সেখানকার খাজনা পর্যন্ত দেন। সরকারি আধিকারিকরা সেখানে গেলে তাদেরকে ঘিরে যখন বিক্ষোভ দেখান, সরকারি আধিকারিকরা পরিষ্কার জানিয়ে দেন যেহেতু এটা উপর মহল থেকে নির্দেশ রয়েছে, সরকারি জমিতে কোনো রকম ভাবে বেআইনি কাজ করা চলবে না। আর এ ধরনের যারা বেআইনি ভাবে রিসর্ট তৈরি করেছে সেগুলিকে কিন্তু ভেঙে দেওয়া হবে এবং সরকারের ভোট লাগিয়ে দেওয়া হবে জানা গিয়েছে। লাটাগুড়ি চত্বরের ম্যাক্সিমাম জমি, হ্যাঁ, যে পেপার দরকার সেই সব পেপার আমার ছিল, খরচা নেওয়া ছিল, খরচা একদিন থেকে আমরা হ্যান্ড ওভার হয়েছে, তার কাছে আমরা নিয়ে গেছি। হঠাৎ আসলে ভেঙে দিল, নো ইনফরমেশন, নো কোনো নোটিশ দেবে, কিছু করবে তো ভার ভ্যালিও বলে।
আমার মাইনে করে 8 থেকে 10 লাখ টাকা ক্ষতির মতো গ্রস্ত হলো। কারণ আমি আমার মানে ঘরের মধ্যে আসবাবপত্র সব ছিল, বার করার পর তো মোকাবিলা নিয়ে আসে বলতে লাগিয়ে দিল। আমি অনেক রিকোয়েস্ট করেছি, আমার লোক অনেক রিকোয়েস্ট করেছে, আমি তো নিশ্চয়ই আইনের দ্বারস্থ হবই। বাংলাদেশের দিকে নজর রাখবো। বাংলাদেশ থেকে পড়ুয়ারা ফিরছেন, 778 পড়ুয়াকে ভারতে ফেরানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে এবং একে একে কিন্তু পড়ুয়ারা ফিরতে শুরু করেছেন। অনেকেই ফিরেছেন, আরো অনেকে ফিরছেন। বহু পড়ুয়া কিন্তু এখনো আটকে রয়েছে বলেও জানা যাচ্ছে। আরো বিস্তারিত অবশ্যই জানবো মৈত্রেয়ীর কাছ থেকেই। মৈত্রেয়ী, কি জানা যাচ্ছে, কতজন পড়ুয়াকে কেন্দ্রের তরফ থেকে ফেরানো হলো, কতজন আটকে রয়েছে বা বিদেশ মন্ত্রকের তরফ থেকে কি বিবৃতি দেওয়া হলো? দেখো, বিদেশ মন্ত্রকের তরফ থেকে আজকে বিবৃতি দিয়ে যেটা জানানো হয়েছে যে এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে 778 জন ভারতীয় পড়ুয়া যারা বিভিন্ন ল্যান্ড বর্ডার দিয়ে মূলত ঢাকা এবং চট্টগ্রাম থেকে তারা ফিরেছেন ভারতে, এবং একই সঙ্গে আরো 200 জন পড়ুয়া তারা বিমান পথে ভারতে ফিরেছেন। কিন্তু এখনো প্রায় 4000 পড়ুয়া বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছিল তারা এই মুহূর্তে বাংলাদেশে আটকে রয়েছেন, এবং তারা যাতে সুস্থভাবে ফিরতে পারেন বা তারা যাতে নিরাপদ থাকেন সেই সমস্ত দিকে কিন্তু দেখা হচ্ছে বলে ভারতীয় দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে। বিদেশ মন্ত্রক তারা যেটা জানাচ্ছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি রয়েছে তাতে ভারতীয় যারা রয়েছেন এবং বিশেষত যারা ভারতীয় পড়ুয়ারা রয়েছেন তাদের জন্য 5টি হেল্পলাইন চালু করা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম সহ মোট 5টি শহরে এই 5টি হেল্পলাইন রয়েছে যেগুলি 24 ঘন্টার জন্য খোলা রয়েছে। এই হেল্পলাইনে সমস্ত ভারতীয় যারা রয়েছেন, যারা আটকে পড়েছেন বাংলাদেশের বিভিন্ন শহরে, তারা যোগাযোগ করে তারা সহযোগিতা বেশ। একদিকে যখন এদিকে নজর রেখেছি, তারই পাশাপাশি অবশ্যই নজর রাখতেই হচ্ছে বাংলাদেশ থেকে ভারতে ফেরত, নেপাল, ভুটান, মালদ্বীপের পড়ুয়াদের দেশে ফেরত। আরো বিস্তারিত শুভঙ্করের থেকে জানবো। শুভঙ্কর, কোচবিহারের চ্যাংরাবান্ধা চেকপোস্ট দিয়ে দেশে ফিরল কতজন পড়ুয়া? শুভঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। শুভঙ্কর, কোচবিহারের চ্যাংরাবান্ধা চেকপোস্ট দিয়ে দেশে ফিরলো এখনো পর্যন্ত কত পড়ুয়া? দেখো, বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভারত, নেপাল, ভুটান এবং মালদ্বীপের বহু পড়ুয়া রয়েছে। গত কয়েকদিন ধরে বাংলাদেশে যে অশান্তির খবর ঘটনা ঘটে এবং তারপর থেকেই চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সেই সব পড়ুয়ারা এদেশে আসতে শুরু করেছে। গতকাল 33 জন আছে এবং আজ সকালে 13 জন, মোট 46 জন, 2 দফায় 46 জন পড়ুয়া ভারতে এসেছেন। এদের মধ্যে বেশ কিছু নেপাল, ভুটানের পড়ুয়া রয়েছেন এবং বাকিরা মালদ্বীপ ও ভারতের পড়ুয়া রয়েছেন। এদেশে চ্যাংরাবান্ধা দিয়ে এদেশে প্রবেশের পর তারপর তাদের বাড়ির লোকেরা এসে গাড়ি ভাড়া করে তাদের বাড়িতে নিয়ে যায়। পাশাপাশি বেশ কিছু পর্যটক যারা বাংলাদেশে গিয়েছিলেন এবং বাংলাদেশেরও কিছু লোক যারা ভারতে এসেছিলেন ভিসা নিয়ে, তারাও ফিরতে শুরু করেছেন বেশ। এবং এরই পাশাপাশি অবশ্যই নজর রাখবো বাংলাদেশ থেকে পড়ুয়া পর্যটক তারা ফিরছেন, শিলিগুড়ির ফুলবাড়ি সীমান্ত দিয়েও কিন্তু দেশে ফিরছে। আরো বিস্তারিত পার্থর কাছ থেকে জানবো। পার্থ, ছাত্র আন্দোলনের জেরে কিন্তু উত্তাল হয়েছে বাংলাদেশ এবং তারপরে কিন্তু গত কয়েকদিন ধরে আমরা দেখছি সেই ছবি, ইন্টারনেট পরিষেবা বন্ধ এবং এই ছাত্র আন্দোলনের জেরে কিন্তু প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালে বন্ধ রাখা হয়েছে। আর তাতেই কিন্তু বেশিরভাগ পড়েছিল যেখানে যারা পড়তে গিয়েছিল, বিশেষ করে আমাদের এখানকার নেপালের বহু তারা কিন্তু বাংলাদেশে পড়াশোনা করে, তারা এই শিলিগুড়ি হয়ে তারা ফুলবাড়ি সীমান্ত ধরে তারা পৌঁছতো বাংলাদেশে এবং এই উত্তাল বাংলাদেশে উত্তাল হয় তারা কিন্তু ধীরে ধীরে ফিরে আসে এবং গতকাল থেকে তারা ফিরতে শুরু করে। আজও বেশ কয়েকজন কিন্তু এই পড়ুয়া তারা ফিরে এসে, শুধু তারাই না, শুধু পড়ুয়ারাই একেবারে বেশ। আর আপনাদের জানিয়ে রাখি, সরকারি চাকরিতে সংরক্ষণের বিরোধিতা, ছাত্র যুব আন্দোলনে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। দফায় দফায় পুলিশ পড়ুয়া খণ্ডযুদ্ধে 100-রও বেশি প্রাণ চলে গিয়েছে ইতিমধ্যেই এবং ইন্টারনেটে বিধিনিষেধের পর দেশ জুড়ে কারফিউ জারি হাসিনা সরকারের। কিন্তু বাংলাদেশের এই অগ্নিগর্ভ অবস্থায় নজর রয়েছে নবান্নের। আরো বিস্তারিত সোমরাজ আমাদের এই বিষয়ে জানাবে। সোমরাজ, সোমরাজের কাছে আসবো, তবে তার আগে আরো একবার জানাই বাংলাদেশের অগ্নিগর্ভ অবস্থায় নজর নবান্নের। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই দিল্লির সঙ্গে কথা রাজ্যের। বাংলাদেশে পশ্চিমবঙ্গের কেউ আটকে থাকলে ফিরিয়ে আনার আর্জি, পাশাপাশি দিল্লিতে রাজ্যের রেসিডেন্সিয়াল কমিশনারকেও বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ। আরো বিস্তারিত সোমরাজ আমাদের জানাবে। সোমরাজ, ইতিমধ্যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাজ্যে যিনি রেসিডেন্সিয়াল কমিশনার রয়েছেন তাকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে যাতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে
ক্রমাগত যোগাযোগ রাখে। মূলত বাংলার কেউ আটকে রয়েছে নাকি বা তাকে ফেরানোর ব্যাপারে কোনো পদক্ষেপ হচ্ছে নাকি, গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজ্য কেন্দ্রের সঙ্গে আলোচনা করেছে বলে নবান্ন সূত্রে খবর। এবং যেটা রেসিডেন্সিয়াল কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে, যদি কেউ আটকে থাকে, বাংলার কেউ আটকে থাকে, তাদের যাতে ফেরানোর ব্যবস্থা করা হয় এবং সেই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সাথে যাতে আলোচনা করে, সেই মোতাবেক নির্দেশও দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। বেশ সোমরাজ।